Hello bondura, welcome back another video. Thanks for watching this video. বন্ধুরা আমরা সরাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখব। ক্রিয়ার শেষে তেসি তেস যদি লেখা থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা বলবো তাকে। আমি থাকলে এম হয় ইজ এক জনেই, তুমি থাকলে আর হয় আরো বেশি জনেই। ক্রিয়ার শেষে আইএনজি যোগ করতে হয়, লেখাপড়া করলে তবে জানবে সব নিশ্চয়। বন্ধুরা এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা, আর সবার আগে নতুন নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই বেল আইকনটি অন করে দিবা। বন্ধুরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট am, is, are, ভার্বের ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর ing প্লাস অবজেক্ট বা বাকি অংশ। আর এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স তিনটি সেন্টেন্স তৈরি করতে পারি, অর্থাৎ একটি সেন্টেন্স থেকে তিনটি সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো। যেমন বন্ধুরা আমরা সেই গঠন অনুযায়ী যদি লিখি, পূর্বে বলা হয়েছে যে ক্রিয়ার শেষে তেসি তেস যদি লেখা থাকে, যেমন এখানে আই এম রিডিং এ স্টোরি বুক, আমি একটি গল্পের বই পড়িতেছি, আমি একটি গল্পের বই পড়িতেছি। তাহলে তেসি যেহেতু আছে আমাদের গঠন হবে সাবজেক্ট ভার্বের সাবজেক্ট অক্সিলারি ভার্ব, যেহেতু আই আছে আমি, তার সাথে এম, সাবজেক্ট এম বসলো, তারপরে মেইন ভার্ব, এই মেইন ভার্ব হলো ভার্বের ওয়ান রিড, তার সাথে আইএনজি, তাহলে দিলাম আইএনজি, এই স্টোরি বুক হলো অবজেক্ট। তাহলে আই এম রিডিং এ স্টোরি বুক, আমি একটি গল্পের বই পড়িতেছি। এবার এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে সাবজেক্টের পরে যে ভি ভার্ব অর্থাৎ এম ইজ আর এগুলো আছে, এগুলোর সাথে শুধু আমরা নট বসাবো। যেমন আই এর আই এম, এম এর পর নট, আই এম নট রিডিং এ স্টোরি বুক, আমি একটি গল্পের বই পড়িতেছি না। এবার যদি ইন্টারভিউ প্রথমে যে অ্যাফার্মেটিভ ছিল, অ্যাফার্মেটিভ অক্সিলারি ভার্বটি প্রথম নিয়ে আসলাম, তারপরে সাবজেক্ট, তারপর বাকি অংশ লিখে ফেলাম, সর্বশেষ একটি কোশ্চেন মার্ক দিলাম। তাহলে হলো এম আই রিডিং এ স্টোরি বুক, আমি কি একটি গল্পের বই পড়িতেছি। নেক্সট বন্ধুরা এখানে বলছে দা শিপ ইজ ফ্লোটিং, তাহলে জাহাজটি ফ্লো সাগরের মধ্যে হলো, জাহাজটি ভাসিতেছে। তাহলে আমাদের সাবজেক্ট হলো জাহাজ, এবং যেহেতু জাহাজ একটি তাহলে ইজ, তারপরে কি মেইন ভার্ব, তার সাথে আইএনজি, তারপরে বাকি অংশ। এবার যদি নেগেটিভ করি, দা শিপ ইজ নট ফ্লোটিং অন দা সি, জাহাজটি সমুদ্রে ভাসিতেছে না। এবার যদি বলি জাহাজটি কি সমুদ্রে ভাসিতেছে, তাহলে অক্সিলারি ভার্বটি প্রথমে নিয়ে আসলাম ইজ, তারপরে সাবজেক্টটি বসিয়ে দিলাম ইজ দা শিপ ফ্লোটিং অন দা সি, জাহাজটি কি সমুদ্রে ভাসিতেছে। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো যে এখানে শিপ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ একজন বুঝাইছে, তারপরে মেইন ভার্বের সাথে আইএনজি, তারপরে বাকি অংশ। তারপরে দেখো দে আর সিঙ্গিং এ সং, তারা একটি গান গাইতেছে। তাইলে এখানে তারা হলো বেশি, বলা হয়েছে যে আমি থাকলে এম হয় তুমি এক, আমি থাকলে এম হয় ইজ এক জনে, তুমি থাকলে আর হয় আরো বেশি জনে, অর্থাৎ যখন তুমি থাকবে বা আরো বেশি জন বুঝাবে তাহলে আমরা আর বসাতে হবে। এ কারণে দে আর মেইন ভার্ব সিং, তার সাথে আইএনজি, দে আর সিঙ্গিং এ সং, তারা একটি গান গাইতেছে, তারা একটি গান গাইতেছে না, দে আর নট সিঙ্গিং এ সং। এবার যদি আমরা ইন্টারোগেটিভ করি, আর দে অক্সিলারি ভার্বটা প্রথমে নিয়ে আসলাম, আর দে সিঙ্গিং এ সং, তারা কি একটি গান গাইতেছে। তারপরে হি ইজ ইটিং
রাইস, সে ভাত খাইতেছে। এবার সে হলো একজন, এ কারণে হি এর পরে অক্সিলারি ভার্ব ইজ হয়েছে, অক্সিলারি ভার্ব ইজ মেইন ভার্ব তার সাথে আইএনজি। এবার সে ভাত খাইতেছে না, হি ইজ নট ইটিং রাইস, সে কি ভাত খাইতেছে? ইজ হি ইটিং রাইস? তারপরে মাদার ইজ কুকিং পোলাও, মা পোলাও রান্না করিতেছেন। তাহলে করিতেছেন কে? মা। মা থার্ড পারসন সিঙ্গুলার, একজন, এ কারণে ইজ মেইন ভার্ব, মেইন ভার্বের সাথে আইএনজি আমাদের স্ট্রাকচার অনুযায়ী, তারপরে অবজেক্ট। মা ভাত রান্না করি, মা পোলাও রান্না করিতেছে না, মাদার ইজ নট কুকিং পোলাও, মা কি পোলাও রান্না করিতেছেন? ইজ মাদার কুকিং পোলাও? ওকে বন্ধুরা, তারপরে দেখো উই আর লার্নিং ইংলিশ নাও, আমরা এখন ইংরেজি শিখিতেছি। তাইলে আমরা শিখিতেছি, আমরা বেশি বুঝাইছে, এ কারণে আর, তারপরে মেইন ভার্ব তার সাথে আইএনজি, তারপরে অবজেক্ট। তাহলে আমরা এখন ইংরেজি শিখিতেছি না, উই আর নট লার্নিং ইংলিশ নাও, আমরা কি এখন ইংরেজি শিখিতেছি? আর উই লার্নিং ইংলিশ নাও? নেক্সট বন্ধুরা, তারপরে যদি আমরা বলি আমরা এখন ইংরেজি চর্চা করিতেছি, আমরা যেহেতু বেশি বুঝাইছি, এ কারণে উই আর প্র্যাকটিসিং ইংলিশ নাও, আমরা কি এখন ইংরেজি চর্চা করিতেছি? আর উই প্র্যাকটিসিং ইংলিশ নাও? ইন্টারোগেটিভ করলাম। বন্ধুরা তোমরা অ্যাফার্মেটিভ করবে, নেগেটিভ করবে। তারপরে বাবা টিভি দেখিতেছেন, ফাদার ইজ ওয়াচিং অন টিভি, বাবা টিভি দেখিতেছেন না, ফাদার ইজ নট ওয়াচিং টিভি, বাবা কি টিভি দেখিতেছেন? ইজ ফাদার ওয়াচিং অন টিভি? সেন্টেন্স লিখেছি, খেয়াল করুন, মানে এই গঠন অনুযায়ী তৈরি করেছি। দ্য ওয়েদার অফ বাংলাদেশ, খেয়াল করুন, দ্য ওয়েদার অফ বাংলাদেশ, বাংলাদেশের আবহাওয়া ইজ, বাংলাদেশের আবহাওয়া হয় চেঞ্জিং, পরিবর্তন, ডে বাই ডে, অর্থাৎ বাংলাদেশের আবহাওয়া দিনের পর দিন, ডে বাই ডে, দিনে দিনে কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। তাহলে দ্য ওয়েদার অফ বাংলাদেশ, বাংলাদেশের আবহাওয়া, এটা হলো সাবজেক্ট, যেহেতু বাংলাদেশ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর কারণে হয়েছে ইজ, তারপরে মেইন ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট বা বাকি অংশ। নেক্সট, দ্য পপুলেশন অফ বাংলাদেশ, বাংলাদেশের জনসংখ্যা ইজ ইনক্রিজিং, বৃদ্ধি পাচ্ছে, ডে বাই ডে, বাংলাদেশের জনসংখ্যা প্রতিদিন বা ডে বাই ডে, দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। বন্ধুরা আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যে কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি বসাই, তার কিছু নিয়ম কানুন আছে, রুলস অফ আইএনজি, অর্থাৎ আমরা যে আইএনজি বসাই ভার্বের শেষে, আমরা কিছু পরিবর্তন হয়। কি কি পরিবর্তন হয় তা আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখাবো। যে কিছু বর্ণ আছে অ্যাড হয়, আইএনজি হয়, আবার কিছু বর্ণ আছে বাতিল হয়। তাই আমি আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই এই রুলগুলো, নিয়মগুলো আপনি ভার্বের ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে স্মরণ রাখতে হবে, মনে রাখতে হবে। যেমন কি বন্ধুরা, এখানে লিভ দেখেন বা লক্ষ্য করুন, লিভ ভার্বের শেষে একটা ই আছে, তাহলে ভার্বের শেষে যদি ই থাকে, আমরা ই এর পরিবর্তে আইএনজি বসাবো। যেমন কি লিভ, লিভিং, গিভ ই আছে গিভিং, চেঞ্জ ই আছে চেঞ্জিং, রাইট ই আছে রাইটিং, মেক ই আছে মেকিং, ক্রিয়েট ই আছে ক্রিয়েটিং, খাম ই আছে কামিং, কমপ্লিট এই যে কমপ্লিট ই আছে কমপ্লিটিং। এভাবে বন্ধুরা আরো অনেকগুলো ভার্ব আছে, এই ভার্বগুলো শেষে যদি ই থাকে, আমরা তার সাথে শুধু আইএনজি বসাবো। তারপরে বন্ধুরা এখানে আরেকটা ইম্পর্টেন্ট রুল হলো, লক্ষ্য করুন, ক্ল্যাপ এক সিলেবল বিশিষ্ট, অর্থাৎ যে শব্দাংশ একবারে উচ্চারণ করা যায় তাকে এক সিলেবল বলে, অর্থাৎ যে শব্দাংশ একবার উচ্চারণ হয় ওইটাকে এক সিলেবল। তাহলে এখানে ক্ল্যাপ
একবার উচ্চারণ হয়েছে এবং তার মধ্যে একটি ভাওয়েল আছে, যেই ভার্বের মধ্যে একটি ভাওয়েল থাকবে এবং এটা এক সিলেবল বিশিষ্ট হবে, তাহলে ওই ক্ষেত্রে সর্বশেষে যে কনসোনেন্ট থাকবে ওই কনসোনেন্টটি ডবল হবে। অর্থাৎ ক্ল্যাপ, এখানে পি আছে তাহলে হবে কি ক্ল্যাপিং, ডাবল পি হবে, ক্ল্যাপ ক্ল্যাপিং। বন্ধুরা আমি আবারও বলছি, ভাওয়েল যদি এক সিলেবল বিশিষ্ট হয় এবং কি ভাওয়েল একটি থাকে, ভাওয়েল কি কি, এ, ই, আই, উ, ইউ, এই পাঁচটা হলো ভাওয়েল। তাহলে এক সিলেবল বিশিষ্ট যদি হয়, যে কোনো একটা ভাওয়েল থাকে, তখন আমরা সর্বশেষ যে একটি কনসোনেন্ট থাকবে ওই কনসোনেন্টটিকে ডাবল করে নেব। যেমন ডিগ, তাহলে একটা ভাওয়েল আছে এবং সর্বশেষ বর্ণটি জি, কনসোনেন্ট, তাহলে আমরা তার সাথে ডাবল জি, তাহলে ডিগিং। বন্ধুরা কনসোনেন্ট কি তোমরা বুঝতে পারবে, ইংরেজি বর্ণমালায় যে 26টি বর্ণ আছে তার মধ্যে 5টি হলো ভাওয়েল, VOWEL, ভাওয়েল, আর বাকি এই ভাওয়েল হলো 5টি, আর কনসোনেন্ট হলো 21। ভাওয়েল আছে একটি, তার শেষ বর্ণ হলো কনসোনেন্ট, তাই কি সিটিং, সুইম, সুইমিং, হিট, হিটিং, কাট একটি ভাওয়েল, কাটিং, রান একটি ভাওয়েল, রানিং, স্টপ, স্টপিং, ব্যান, ব্যানিং। ব্যান মানে হলো নিষেধাজ্ঞা করা, কোনো কিছুর জন্য নিষেধ করা, ব্যান। তারপরে বন্ধুরা এখানে খেয়াল করুন, সেল, সেল মানে পাল। এই সেল একই সিলেবল বিশিষ্ট, কিন্তু দেখেন এখানে দুটি ভাওয়েল, একটা হলো এ আর একটা হলো আই। তাহলে যেখানে একই সিলেবল বিশিষ্ট হবে এবং দুইটি ভাওয়েল থাকবে, তখন আমরা শুধু আইএনজি বসাবো, আর দ্বি বর্ণ হবে না, অর্থাৎ দুটি বর্ণ হবে না। তাহলে কি সেল, সেলিং, উইপ, এখানে দেখেন দুইটি ভাওয়েল, উইপ, উইপিং, ব্রেক, এখানে ই এ দুটি ভাওয়েল, ব্রেক, ব্রেকিং, জয়েন, জয়েনিং, রুল, রুলিং। তারপরে বন্ধুরা লক্ষ্য করুন, অ্যাডমিট, এখানে দ্বি সিলেবল বিশিষ্ট, অ্যাডমিট, যে শব্দের অংশ দুইবারে উচ্চারণ করা যায় তাকে দ্বি সিলেবল বলে। যেমন কি অ্যাডমিট, দ্বি সিলেবল বিশিষ্ট হলে এবং সর্বশেষ বর্ণটি কনসোনেন্ট হলে, মনে রাখবা সর্বশেষ বর্ণটি যদি কনসোনেন্ট হয় ওই কনসোনেন্টটি ডাবল হবে। তাহলে কি অ্যাডমিট, অ্যাডমিটিং, অ্যালট, এ লট, অ্যালট, তাহলে অ্যালটিং, ডাবল টি আইএনজি, অ্যালটিং, কমিট, কমিট, কমিটিং, প্রিফার, প্রিফার, ডাবল ভাওয়েল, ডাবল সিলেবল বিশিষ্ট, তাহলে প্রিফারিং, বিগিন, বিগিনিং, পারমিট, পারমিটিং। তাহলে বন্ধুরা ডাবল সিলেবল বিশিষ্ট হলে এবং শেষ বর্ণটি কনসোনেন্ট থাকলে ওই কনসোনেন্টটি আমাদের ডাবল হয়ে যাবে। তারপরে বন্ধুরা ভার্বের শেষে যদি ওয়াই থাকে, ভার্বের শেষে যদি ওয়াই থাকে, আমরা ওয়াই এর পরিবর্তে আইএনজি বসাবো, ক্রাই, ক্রাইং, অ্যাপ্লাই, অ্যাপ্লাইং। আশা করি বন্ধুরা তোমরা ভালোভাবে বুঝতেছো। কপি, কপিং, এনজয়, এনজয়িং, ড্রাই, ওয়াই এর পরিবর্তে আইএনজি, ড্রাইং, ক্যারি, ক্যারিং, সিগন্যাল, এখানেও দ্বি সিলেবল বিশিষ্ট, সিগন্যাল। তবে দ্বি সিলেবল বিশিষ্ট হওয়া সত্ত্বেও এখানে কনসোনেন্ট আছে এল। মনে রাখবে যদি ভার্বটি দ্বি সিলেবল বিশিষ্ট হয় এবং সর্বশেষ বর্ণটি এল হয়, মনে রাখতে হবে, তাহলে আমরা ডাবল করে নেব, তারপর আইএনজি বসিয়ে দেব। যেমন কি সিগন্যাল, সিগন্যালিং, ট্রাভেল। বন্ধুরা আবারও তোমাদের সমস্যা হতে পারে, আমি আবারও স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি দ্বি সিলেবল বিশিষ্ট হয়, এর আগে তো দ্বি সিলেবল, এই যে এটাও দ্বি সিলেবল বিশিষ্ট ছিল এটা, কিন্তু এটা দ্বি সিলেবল বিশিষ্ট, কিন্তু এটাও দ্বি সিলেবল বিশিষ্ট, এটার শেষে এল আছে, এগুলোর শেষে কিন্তু এল নাই, এল ছাড়া অন্য কোনো বর্ণ। আর যদি এল থাকে তাহলে আমরা ডাবল এল করে আইএনজি বসিয়ে নেব। ট্রাভেল, এল আছে, ট্রাভেলিং, লেভেল, দ্বি সিলেবল এবং এল আছে, লেভেলিং, কন্ট্রোল, কন্ট্রোলিং, ইনরোল, ইনরোলিং। এছাড়া আর যত ধরনের ভার্ব আছে ওই ভার্বগুলোর সাথে আইএনজি বসাই দিলে চলবে। তাহলে বন্ধুরা আশা করি তোমরা কখন আইএনজি বসাবা এই ব্যাপারটি বুঝতে পারবে। বন্ধুরা কিছু কিছু ভার্ব আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আইএনজি হয় না, কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর সাথে আইএনজি বসে না।
তাহলে ওই ভার্বগুলো আমি একদম সহজে তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি এবং বলে দিচ্ছি, বসে না। যেমন কি লাইক, লাভ, লুক, বিলিভ, বিলং, সি, সিম, স্মেল, ওয়ান্ট, উইশ, হেট, হিয়ার, হোপ, ফিল, আন্ডারস্ট্যান্ড, টেস্ট, অ্যাপিয়ার, প্রিফার। বন্ধুরা এই ভার্বগুলো অবশ্যই মুখস্থ করে নিবা। ফর এক্সাম্পল, আই সি এ বার্ড, আমি একটি পাখি দেখিতেছি। বন্ধুরা এখানে মূলত লেখার দরকার ছিল সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী এম, ইজ, আর। এখানে এমন লেখার দরকার ছিল যে আই এম সিং এ বার্ড, আমি একটি পাখি দেখিতেছি বা দেখতেছি। বন্ধুরা এখানে এম দিলে আইএনজি সংযুক্ত করলে এই সেন্টেন্সটি সঠিক হবে না, এটা হলো ফলস। আর এটার কারেক্টটা হলো আই সি এ বার্ড। আই হোপ, এখানে হোপ শব্দটি, হোপ ভার্বটি এই ভার্বের অন্তর্ভুক্ত। যেমন কি হোপ, এই যে হোপ, তাইলে আমরা এটাকে আইএনজি বসাতে পারবো না। তাহলে হবে কি আই হোপ দ্যাট ইউ আর ওয়েল, আমি আশা করি তুমি ভালো আছো। হি ফিলস ফেভারিশ, সে জ্বর বোধ অনুভব করছে বা সে জ্বর অনুভব করছে। তাহলে এখানে ফিল, এই ফিল শব্দটিও এই ভার্বের অন্তর্ভুক্ত। তারপরে উই হিয়ার দ্য সুইট নোটস অফ বার্ডস, আমরা পাখির সুমিষ্ট ভাষা বা পাখির সুমিষ্টি সুর শুনিতেছি। তাহলে এখানে হিয়ার অর্থ শোনা। বন্ধুরা হিয়ার অর্থ শোনা, এই হিয়ার এখানে অন্তর্ভুক্ত, তাই আইএনজি হবে না। তারপরে বন্ধুরা নাও হি আন্ডারস্ট্যান্ডস দ্য ম্যাটার, সে বিষয়টি বা ব্যাপারটি বুঝতে পারলো। আন্ডারস্ট্যান্ড, বন্ধুরা বলতে পারো এখানে এস হয়েছে কেন, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে এস হয়েছে, কিন্তু কন্টিনিউয়াস টেন্সে আইএনজি হয় নাই। আই প্রিফার রিডিং টু রাইটিং, আমি লেখার চেয়ে পড়া বেশি পছন্দ করি। বন্ধুরা প্রিফার, এই যে প্রিফার, এই প্রিফার কখনো আইএনজি হয় না, তাইলে প্রিফার রিডিং টু রাইটিং, আমি লেখার চেয়ে পড়া বেশি পছন্দ করি। আশা করি বন্ধুরা তোমরা এই বিষয়টি বুঝতে পারছো। বন্ধুরা এই সম্পূর্ণ বিষয়টি যদি তোমার মাথায় ধারণা রাখো এবং প্র্যাকটিস করো, তাইলে ইংলিশ গ্রামারে টেন্সের আর কোনো ধরনের ভয় থাকবে না। ওকে বন্ধুরা, আমি শেষবার মতো আবার বলে যাই, ক্রিয়েটিভ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা, আর সবার আগে নতুন নতুন ভিডিওগুলো পেতে বেল আইকনটি অন করে দিবা। ওকে বন্ধুরা, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।